আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং ভালো থাকো, এই কামনা করে আমরা আজ ক্লাস শুরু করব। তো ক্লাস তো আমরা করছি, বাড়িতে কি আমরা অনুশীলন করছি? তো বলো, কেমন পড়ছে সব বাড়িতে? অবশ্যই বাড়িতে পড়ো এবং ক্লাসগুলো ফলো করো, বাড়িতে টেক্সট বই পড়ো। তো আমরা দেখেছি যে আমাদের কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের ক্লাস চলছে। তো আমরা আজ এখন যে ক্লাস করব কলা বিভাগের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ক্লাস। এর আগেও আমাদের পলিটিক্যাল সায়েন্স ক্লাস 5টা হয়েছে। সেই 5টি ক্লাসের মধ্যে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান শেষ করেছি এবং দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র, সেই অধ্যায়ে আমরা চলছি। তো দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড পার্ট বলতে পারি। তো সেই সেকেন্ড পার্টের নাম, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের শেষ দিকে যে পার্টটি আছে তা হলো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদ। তাহলে আমাদের সেকেন্ড অধ্যায়ের নাম ছিল রাষ্ট্র, এবং সেকেন্ড অধ্যায়ে আমরা এর আগে আলোচনা করেছিলাম রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্রের সঙ্গে অন্যান্য সংঘ বা প্রতিষ্ঠানের পার্থক্য বা মিল, এবং রাষ্ট্রের সঙ্গে সরকারের পার্থক্য, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আর ওই অধ্যায়ের শেষের দিকে আমরা একটা পার্ট দেখেছি, যে পার্টটার নাম হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। অর্থাৎ আমরা আজ যে আধুনিক রাষ্ট্রের গঠন দেখতে পাই, সেই রাষ্ট্র গঠিত হয়েছে কবে, কিভাবে, এই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বহু মতবাদ পরিলক্ষিত হয় এবং তাদের মধ্যে যথেষ্ট মত পার্থক্যও পরিলক্ষিত হয়। তো আমরা প্রধান প্রধান যে সমস্ত মতবাদগুলো দেখতে পাই, তার মধ্যে অন্যতম একটি হল ঐশ্বরিক উৎপত্তিবাদ। সেকেন্ড একটা মতবাদের নাম হলো বল প্রয়োগ মতবাদ। থার্ড হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। নেক্সট বিবর্তনবাদ। তো ছাত্র, আমরা দেখতে পাচ্ছি 4টি মতবাদের নাম: ঐশ্বরিক উৎপত্তিবাদ, বল প্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ এবং বিবর্তনবাদ। তো এই 4টি মতবাদ, অর্থাৎ রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে আগেই বললাম, তাই নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যে সমস্ত কথা বলেছেন, অর্থাৎ তার মধ্যে 4টি প্রধান মতবাদ আমাদের এই পাঠে আলোচনা হবে। তো আজকে আমরা ঐশ্বরিক উৎপত্তিবাদ সম্পর্কে আলোচনা করব। বুঝতে পারছো? ঐশ্বরিক উৎপত্তিবাদ অর্থাৎ রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কাল্পনিক সব মতবাদ গড়ে উঠেছিল। আবার নেক্সট বৈজ্ঞানিক মতবাদ বলা যায় বিবর্তনবাদকে। তো সেই কাল্পনিক মতবাদ যে সমস্ত রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো ঐশ্বরিক উৎপত্তিবাদ। তো আমরা ওটাই আজকে আলোচনা করব। তাহলে ছাত্ররা, আমরা বুঝতে পারছি আমাদের আজকের আলোচনার বিষয় রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদ। তো আমরা দেখি যে এই মতবাদের প্রচার করেছিল কারা। তো সেক্ষেত্রে আমরা কিছু ধর্মীয় পণ্ডিতদের নাম জানতে পারবো সেই যুগের। প্রচারক সেন্ট অগাস্টাইন,
2 নম্বর হচ্ছে সেন্ট পল, 3 নম্বর হচ্ছে রবার্ট ফিলমার, কারা এরা? এরা হলেন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদের অন্যতম প্রচারক। এরাই প্রচার করেছিলেন যে রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি। তো আমরা ঐশ্বরিক মতবাদের মূল কথা কি দেখব? মূল কথা হচ্ছে রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি। তাহলে ঐশ্বরিক উৎপত্তিবাদ বা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদের মূল কথা বা মূল বক্তব্য হলো এই রাষ্ট্র ঈশ্বর সৃষ্টি করেছেন, যেটা আমাদের শুনতে একটু অবাক লাগবে। এবং সেই রাষ্ট্রের যে পরিচালক বা সেই সময়ের যে রাজতন্ত্র নিয়মের যে রাজা, সেই রাজাকে বলা হয়েছে ঈশ্বরের প্রতিনিধি। বোঝার চেষ্টা করো, বলা হচ্ছে রাষ্ট্র সৃষ্টি করেছেন ঈশ্বর এবং সেই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, অর্থাৎ রাষ্ট্রকে চালিত করার জন্য ঈশ্বর তার প্রতিনিধি হিসাবে রাজাকে পাঠিয়েছেন। অর্থাৎ এখানে কিছুটা রাজাকে ঈশ্বরের সন্তান তুল্য মনে করা হতো এবং সেই সময়ের সেই অজ্ঞ মানুষদেরকে এটাই বোঝানো হতো যে রাজা হলেন ঈশ্বরের সন্তান তুল্য, অর্থাৎ রাজা হলো ঈশ্বরের প্রতিনিধি, অর্থাৎ সেই ঈশ্বরের প্রতিনিধি রাজাকে বিরোধিতা করা যাবে না, অর্থাৎ রাজার আদেশকে কখনোই তার বিরুদ্ধাচরণ করা যাবে না। বুঝতেই পারছো, যেটা আজকের যুগে একটা হাস্যকর বিষয় যে একজন মানুষ রাজা, সে কিনা ঈশ্বরের সন্তান বলা হচ্ছে এবং তার নিয়মকানুন আমরা মানতে বাধ্য এবং তার সন্তান আবার পরবর্তীকালে রাজা হবেন, সেও সেই ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ হবেন। আর সেই সময় আজকের যুগের মতো গণতন্ত্র ছিল না, তাই বংশ পরম্পরায় রাজার ছেলে রাজা হয়ে যাবে এবং সেই রাজা যেভাবে দেশ শাসন করবে সেটা আমাদের মেনে নিতে বাধ্য হতে হবে, কারণ রাষ্ট্র ঈশ্বর সৃষ্টি করেছেন এবং তার পরিচালনার জন্য ঈশ্বর তার প্রতিনিধি হিসাবে রাজাকে পাঠিয়েছেন। এটাই হচ্ছে এই মতবাদের মূল কথা। যদিও হাস্যকর, তা সত্ত্বেও আমাদের মানতে হবে, কারণ রাষ্ট্রবিজ্ঞানে কয়েকটি কাল্পনিক মতবাদের মধ্যে অন্যতম একটি। তাহলে আমরা জানছি কি বা দেখছি কি, যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কাল্পনাপ্রসূত অর্থাৎ কাল্পনিক যে সমস্ত মতবাদগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো ঐশ্বরিক উৎপত্তিবাদ, অর্থাৎ রাষ্ট্র ঈশ্বর সৃষ্টি করেছেন। ছাত্ররা বুঝতে পারছো যে এই মতবাদ প্রচার করেছিলেন সেন্ট অগাস্টাইন, সেন্ট পল, রবার্ট ফিলমার, এই সমস্ত মানুষেরা। পরবর্তীকালে কেউ মেনেছেন, কেউ বা মানেননি, তো তার সমর্থক নিশ্চয়ই ছিল, যার ফলে আজ আমরা সেই মতবাদ হিসাবে তাকে গণ্য করতে পারছি। তো তার মূল কথা আমরা দেখলাম, রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি এবং রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি। তো ছাত্ররা, আমরা এটা একটি মতবাদ, এটি সত্য, এটিই সব, সেটি যেন না জানি। অর্থাৎ অনেক মতবাদের মধ্যে এটি একটি, মানতে আমরা পারবো কি পারবো না সেটা আমাদের নিজস্ব বিবেচনার বিষয়। তো আমরা দেখি যে এই মতবাদটির বিরুদ্ধে কিভাবে সমালোচনা করা হয়, অর্থাৎ মতবাদটা কি সর্বজন স্বীকৃত হিসেবে স্বীকৃতি পেয়েছে না পায়নি। তো আমরা বলতে পারি এটি সবাই মেনে নেননি, তো যারা মেনে নিতে পারেননি তারা এর বিরুদ্ধে চরম সমালোচনা করেছে, কঠোর সমালোচনা করেছে। তো কিভাবে তারা সমালোচনা করেছে আমরা একটু দেখার চেষ্টা করি। সমালোচনা হিসাবে বলা হচ্ছে প্রথমে নম্বরে যে অনৈতিহাসিক, অর্থাৎ ইতিহাস বিরুদ্ধ
আমরা ইতিহাসে এমন কোনো বিষয় পাইনি যে যা থেকে আমরা মানতে পারি যে ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা অতীতকালের ঘটনা জানার যে শাস্ত্রটি আমাদের কাছে আছে, যেটা একটা হিস্টোরি বুক অর্থাৎ ইতিহাস বই, তো সেই ইতিহাস পড়ে আমরা অতীতের কাহিনী জানতে পারি। তো সেই রাষ্ট্র সম্পর্কিত, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সেই অতীতের সেই মতবাদ, যেটিকে বলা হচ্ছে ঐশ্বরিক মতবাদ, সেই মতবাদটি কিন্তু আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই না। তাই বলা হচ্ছে এটি একটি অনৈতিহাসিক মতবাদ। বুঝলাম ছাত্ররা? অনৈতিহাসিক মতবাদ। 2 নম্বর, স্বৈরাচারিতা। তো স্বৈরাচারিতা টপিক্সে ঢোকার আগে আমরা জেনে নেব স্বৈরাচারিতা মানে কি, তার অর্থ কি। স্বৈরাচার বা স্বেচ্ছাচার কথাটা আমরা শুনে থাকি অনেক সময়, স্বেচ্ছাচার বা স্বৈরাচার কথার অর্থ হলো নিজের ইচ্ছা মতো আচরণ। তো আমরা আজ আমাদের শাসন ব্যবস্থায় আমরা রাজ্যে মমতা বা কেন্দ্রে মোদী সরকারকে দেখছি, তো সেক্ষেত্রে তারা পরোক্ষে কতটুকু স্বৈরাচারিতা বা স্বেচ্ছাচারিতা বা নিজের ইচ্ছা মতো শাসন চালাচ্ছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যে তারা ইচ্ছা মতো চালাতে পারেন না। কারণ বর্তমানের সিস্টেমটা হলো গণতন্ত্র, যেটাকে পূর্ণ কথায় বলা হয় জনগণতন্ত্র, অর্থাৎ জনগণের সিস্টেম, অর্থাৎ জনগণই শেষ কথা বলবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মমতা বা মোদিজি যদি স্বেচ্ছাচারী হয়, অর্থাৎ নিজের ইচ্ছা মতো দেশ চালানোর চেষ্টা করেন, রাজ্য চালানোর চেষ্টা করেন, তাহলে তাকে আমরা গদি থেকে নামাতে পারি। আমরা জনগণ হিসাবে আমাদের সেই ক্ষমতা রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক সিস্টেমে। তো আমরা এই কথা বলতে পারছি যে এনারা কিন্তু, মমতা বা মোদিজি কিন্তু স্বেচ্ছাচারী হতে পারেন না, কারণ জনগণের কাছেই মূল শক্তি থাকে।